Okay, so I hope I'm audible and visible clearly. Seems to be okay. All right. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আজকে আমরা রিজনিং এর একটা চ্যাপ্টার পড়বো, সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজল বলা হয় অনেক সময়। ঠিক আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি? দেখো বেসিক্যালি তুমি যদি একটা বিশাল বড় ধরো মানে এমন একটা বিশাল বড় স্টেটমেন্ট দেওয়া থাকবে এরকম হোয়াট এভার 3 4 5 6 লাইন হোয়াট এভার থাকতে পারে। ব্যাংকিং এ স্পেসিফিক্যালি ব্যাংকিং যদি এক্সাম দাও তুমি, ব্যাংকিং এর জন্য যে পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে বিশাল লেন্দি থাকে। ধরো অর্ধেক পেজ একটা গোটা জুড়ে কোশ্চেন হতেই পারে এরকম, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি কি হয়, একটা বেনিফিট কি, ধরো একটা কোশ্চেনের সাথে এখানে অনেকগুলো সাব কোশ্চেন থাকে বা এরকম 4টে বা 5টা কোশ্চেন থাকে। তুমি যদি একটা সলভ করতে পারো এই 5টার অ্যান্সার একসাথে চলে আসবে। ইভেন ডাব্লিউবিসিএস এও যে কোশ্চেন গুলো আসে সেখানেও দেখা গেছে, ডাব্লিউবিসিএস মেন্স এর কথা বলছি স্পেসিফিক্যালি, সেক্ষেত্রেও দেখা গেছে যে একটা এরকম বড় কোশ্চেন থাকে, সেটা সলভ করতে পারলে এখানে একসাথে 3 4টের অ্যান্সার বেরিয়ে যায়। তো ঠিক আছে, বিষয়টা কিছুই না। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলতে আমরা কি বুঝি স্পেসিফিক্যালি, ধরো তোমাকে এখানে একটা কিছু কোশ্চেনের স্টেটমেন্ট দেওয়া আছে, এ এর পাশে বসে, এ তার ডান দিকে 2 নম্বরে বসে, এ একদম এক্সট্রিম এন্ডে বসে, এ মিডিল পোর্শনে বসছে, এ তার 2 নম্বর বাদিকে বসছে, এ সেকেন্ড টু দ্য লেফট বসছে, এরকম মানে হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ দ্যাট মে ইউজ ইন দ্য কোশ্চেন। কিন্তু তোমাকে সেই ল্যাঙ্গুয়েজটা প্রথম চান্সে পড়ে নিয়ে এমন ভাবে বুঝতে হবে, যার ইন্টারপ্রিটেশন বের করতে হবে, যাতে তোমাকে মানে একবার সলভ করলে যেন জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখা যাচ্ছে তুমি ধরো কোশ্চেন পড়তে অনেক টাইম লাগিয়ে দিচ্ছ, মানে ইট ইজ নো ডাউট ইট ইজ টাইম টেকিং, ঠিক আছে, তোমার টাইম এখানে লাগবে। কিন্তু ধরো তুমি মানে কয়েক সেকেন্ড, 30 40 সেকেন্ড বা 50 সেকেন্ড বা 1 মিনিট ধরে কোশ্চেনটা পড়লে, পড়ার পর তোমার যেন মানে অ্যান্সার করতে পারো এমন একটা ক্যাপাবিলিটি তৈরি হয়ে যায়, কোশ্চেনটা এত মন দিয়ে করতে হবে। নয়তো তুমি একটা কথা বলো, এখানে তুমি কোশ্চেনটা পড়লে, পড়ার পর এখানে এসে দেখলে কিছু বুঝতে পারছো না, আবার যদি তোমাকে কোশ্চেনটা পড়তে হয়, তাহলে তুমি ভাবো তো কতটা টাইম তোমার এক্সট্রা নষ্ট হলো এখানে, তাই তো? আমি ওটাই বলছি, মানে এখানে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনটা প্রথম চান্সেই মানে তোমার যে ফার্স্ট রিডিং হবে, ফার্স্ট রিডিং এ কোশ্চেনটা এমন ভাবে ভালো মতো পড়ে নেবে যেন তোমার সেকেন্ড রিডিং প্রয়োজন না হয়, ঠিক আছে। এবার আমি যেটা বলছিলাম, দেখো আমরা পড়বো এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট অবভিয়াসলি। এটা ক্লাস 1 একটা ক্লাসে আশা করি শেষ হয়ে যাবে, খুব একটা বড় চ্যাপ্টার নয়। প্রথমে কনসেপ্ট কিছু আছে সেগুলো বুঝিয়ে দিয়ে আমি ডিরেক্ট কোশ্চেনে ঢুকবো, মানে কনসেপচুয়াল ক্ল্যারিটি মানে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য আরো, যাই হোক। তো তুমি দেখো এখানে সিজিএল এ কোশ্চেন আসে, ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। সিএইচএসএল এ কোশ্চেন আসে, সিপিও তে কোশ্চেন আসে, জিডি তেও কোশ্চেন আসে, এমটিএস এও কোশ্চেন। ইভেন এমনও দেখা গেছে সিজিএল এর চেয়ে এমটিএস এর কোশ্চেন একটা কঠিন। মানে প্রিভিয়াস ইয়ার 2020 বা 21 সালের এমটিএস এর একটা কোশ্চেন দেখছিলাম, বিশাল বড় কোশ্চেন, মানে ওটা সলভ করতে গিয়ে মানে নাজেহাল অবস্থা। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন আসে। যাই হোক, এখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য মোরালেস এখানে ইম্পর্টেন্ট হবে। রেলওয়েতেও কোশ্চেন আসে এখানে, ঠিক আছে। ছোটখাটো যেসব এক্সাম আছে সবই কভার হয়ে যাবে, তো চাপ নেই। চলো শুরু করি। দেখো অ্যাকচুয়ালি সিটিং অ্যারেঞ্জমেন্টটা বলতে আমরা প্রথমেই বলছি, দেখো আমরা পড়ছি হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, তাই না? সিটিং মানে কোন একটা রো বা লাইন বা রেখা হোয়াট এভার, টেবিল বা ক্যারাম বোর্ড হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে, সেইখানে কিছু মানুষ বসে থাকবে। তাদের বসে থাকার যে প্যাটার্নটা, এ কার পাশে বসেছে, সে তার ডান দিকে না বাঁ দিকে, কে কার সামনে বসেছে, এ ওর পেছনে আছে, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ দ্যাট মে বি ইউজড ইন দ্য কোশ্চেন, ঠিক আছে। আমাদের সেই ল্যাঙ্গুয়েজটাকে পড়ে নিয়ে সেই ল্যাঙ্গুয়েজের মিনিং উদ্ধার করে আমাদের কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। এবার চলো দেখো আমরা প্রথমে শুরু করছি, যেটা কি কি টাইপ হতে পারে কোশ্চেনের। দেখো তুমি প্রথমে যদি দেখো, আমি লিখেছি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট কি, ধরো এখানে একটা লাইন আছে, এই লাইন বরাবর ধরো বলে দিল এরা উত্তর দিকে মুখ করে কিছু মানুষ বসে আছে, তাহলে উত্তর দিকে মুখ নর্থ ডিরেকশন এটা হবে, এই ব্যাপারে সন্দেহ নেই। এবার দেখো যদি বলে দক্ষিণ দিকে মুখ করে, তাহলে এইভাবে হবে, বা এরকম হতে পারে, এটা এটা দিস আর ফেসিং নর্থ আর এগুলো ফেসিং সাউথ। এবার লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট দেখো, মানে লিনিয়ার মানে কি, একটা নির্দিষ্ট পার্টিকুলার রেখা বরাবর, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর একটা লাইনে অবস্থান করছে, তাই বলছে এদের লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট বা রৈখিক সজ্জা, ঠিক আছে। দেখো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট আবার এরকমও তো হতে পারে, এইভাবে এটা কি দিক, এটা ওয়েস্ট পশ্চিম দিক, এটা ইস্ট পূর্ব দিক, দেখো এটাও তো লাইন বরাবর হচ্ছে, এইভাবেও হতে পারে। তো আমার বলার মানে এটাই যে কোশ্চেনে যে কোনো কিছু দিতে পারে, সেটা নিয়ে আমাদের চাপ নেই। আমরা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে পড়ার চেষ্টা করব, ল্যাঙ্গুয়েজের মানে যদি বুঝতে পারি, আমাদের কোশ্চেন করা খুব একটা ডিফিকাল্ট হবে না। তো দেখো এখানে আমি বললাম নর্থ সাউথ অ্যালাইনমেন্ট, এটাও তোমার লিনিয়ার হতে পারে, ইস্ট ওয়েস্ট অ্যালাইনমেন্ট এটাও তোমার লিনিয়ার হতে পারে, ঠিক আছে। এবার দেখো সার্কুলার অ্যারেঞ্জমেন্ট কি বলছে। সার্কুলার মানে কি,
একটা নির্দিষ্ট সার্কেল বরাবর বা একটা বৃত্ত বরাবর। এবার দেখো একটা নির্দিষ্ট সার্কেল বরাবর বলে দিল এখানে এতজন মেম্বার বসে আছে, এইভাবে বসে থাকতে পারে, বা বললো এখানে বাইরের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, তো আমরা আসবো জিনিসগুলো কি কি, মানে এখানে যেটা একটা লাইনে ছিল এই লাইনটাকেই বাকি একটা সার্কেল বানানো হয়েছে, কিছুই না। এবার দেখো এখানে একটা বলেছে আমরা বললাম লিনিয়ার, প্রথমে বললাম লিনিয়ার, তারপর সার্কুলার, এবার আমরা পড়বো হচ্ছে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল। দেখো স্কোয়ার মানে তো আমরা জানি চারটে এরকম বাহু থাকবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আর রেক্ট্যাঙ্গেল হলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। যাই হোক এবার এবার দেখো এই স্কোয়ার বা মানে রেক্ট্যাঙ্গেল যে অ্যারেঞ্জমেন্ট গুলো থাকে, বলে দিল তোমার এই কর্নার গুলোতে চারদিকে চারটে বসে আছে, বা রেক্ট্যাঙ্গেলের কর্নারে চারদিকে চারটে বসে আছে, বলে দিতেই পারে। আবার তোমাকে বলে দিল ধরো এখানেও বসে আছে, এখানেও বসে আছে, এখানেও বসে আছে, এখানেও বসে আছে, এখানে 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 সব জায়গায় বসে আছে, থাকতেই পারে। যদি বলে ছজন বসে আছে, তাহলে ছজনের মধ্যে চারজন বললো তোমার কর্নারে বসে আছে, আর দুজন বললো যে কোনো জায়গায় বসে আছে, এখানে এখানে দিতে পারো, বা তুমি এখানে বা এখানে দিতে পারো, হোয়াট এভার। তো সেটা নিয়ে চাপ নেই, মানে কোশ্চেনে যেটা বলবো আমরা সেই হিসাবে আমরা অ্যান্সার করবো। এবার দেখো কি বলছে, এইখানেও না এরা ধরো এই ভেতর দিকে মুখ করে বসে আছে, কথার কথা ভেতর দিকে মুখ করে বসে আছে। আবার তোমাকে বলতে পারে এরা বাইরের দিকে মুখ করে বসে আছে, মানে সার্কেলে যেমন ইনওয়ার্ড আউটওয়ার্ড ডাইরেকশনে বসেছিল, তেমন এখানেও এখানেও সেটা প্রযোজ্য হতে পারে। ঠিক আছে, এবার চলো দেখি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট কি বললাম। লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি, একটা পার্টিকুলার, এটা কি, দিস ইজ নাথিং বাট এ পার্টিকুলার লাইন। সেই লাইনটা এরকম এরকম লাইন হতে পারে যেটা এদিকে নর্থ ডাইরেকশন, এদিকে নর্থ ডাইরেকশন, আর এদিকে সাউথ ডাইরেকশন, নর্থ বা সাউথ বরাবর অ্যালাইনমেন্ট হতে পারে। বা ধরো এখানে বলে দিল এটা ইস্ট ডাইরেকশন, পূর্ব দিকে মুখ করে আছে বা পশ্চিম দিকে মুখ করে আছে, হোয়াট এভার। মানে আমি বলতে চাইছি কি, একটা সরল রেখা বললে সেই সরল রেখা তোমাকে দিক মেনশন করে দেবে। যদি কিছু না বলে, দেখো আমরা এভাবে বসে আছি, তো ধরো এটা আমার ডান দিক, ক্যামেরায় কোন দিক দেখাচ্ছে জানি না, আমি রিফ্লেক্ট হচ্ছে কিনা, মানে এটা 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 আমার ডান দিক, মানে ক্যামেরায় মিরর ইমেজ হয়ে গেছে হয়তো, তো তোমার মনে হতে পারে এটা আমার বাঁ হাত, কিন্তু দিস ইজ মাই রাইট হ্যান্ড, আই এম রাইটিং উইথ দিস, আর এটা আমার লেফট হ্যান্ড। দেখো যদি বলে নর্থ নর্থ ডাইরেকশনে ফেস করছি, ধরো আমি নর্থ ডাইরেকশন মানে এদিকে ফেস করছি, তাহলে আমার নর্থ, আমি যদি ইফ আই এম ফেসিং নর্থ ডাইরেকশন, আমার এই দিকের যে সাইডটা থাকবে, আমার এই দিকের যে সাইডটা থাকবে দ্যাট ইজ মাই রাইট সাইড, আর আমার এই দিকের যে সাইডটা থাকবে দ্যাট ইজ মাই লেফট সাইড। আমি কি বলছি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এইখানে আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, বা তুমি দাঁড়িয়ে আছো, বা হোয়াট এভার যে কেউ এখানে আছে, যদি ইফ ইউ আর ফেসিং টুয়ার্ডস নর্থ, যদি তুমি উত্তরমুখী হও, তুমি যদি উত্তরমুখী হও, নর্থ ডিরেকশনের দিকে তুমি যদি তাকিয়ে থাকো, দিস উইল বি ইউর রাইট হ্যান্ড সাইড, দিস উইল বি ইউর লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার তুমি একটা কথা বলো, এবার তুমি আমাকে একটা কথা বলো, তুমি, আমি ধরো এইভাবে ফেস করছিলাম, আমি মুখটা ঘুরিয়ে নিয়ে এইভাবে ফেস করে গেলাম, মানে আমি এক্স্যাক্টলি আমি এখন যেভাবে ফেস করছি, আমি 180 ডিগ্রি ঘুরে আমি পেছন দিকে, মানে ওই দিকে মুখ দিয়ে দিলাম, মানে পেছন দিকে। তাহলে আমি কি, আমি এদিকে যদি নর্থ হয় তাহলে উল্টো দিকটা আমার এক্স্যাক্টলি সাউথ হবে, আমি ওটাই বলছি। এবার সরি, এটা এটা আমার সাউথ ডিরেকশন হবে, তাই কিনা? এটা যদি আমার সাউথ বা দক্ষিণ ডিরেকশন হয়, এবার দেখো আমি যদি এই সাউথ ডিরেকশনে ফেস করি, মানে আমি এখন এদিকে ফেস করছি সাউথ ডিরেকশন, তাহলে দেখো এদিকে আমার যেটা রাইট হ্যান্ড ছিল, আমার রাইট হ্যান্ডটা শিফট হয়ে এখন এদিকে, এদিকটা রাইট হয়ে গেল না? বুঝতে পারছো কি, আমি আমি কালারটা চেঞ্জ করছি, এদিকটা আমার রাইট হবে না, দিস উইল বি মাই রাইট হ্যান্ড, আর এদিকটা আমার লেফট হবে না? তুমি জাস্ট একটা কথা কল্পনা করো, একটা কথা কল্পনা করো, তুমি যখনই একটা, মানে এদিকে যদি নর্থ হয়, নর্থের দিকটা এদিকে যদি রাইট হয়, তাহলে যখন তুমি সাউথের দিকে ফেস করছো তার উল্টো দিকটা রাইট হবে, কারণ তুমি ঘুরে গেছো তো উল্টো দিকে। সিমিলারলি এখানেও তাই, তুমি এদিকে ফেস করলে তোমার এদিক যদি রাইট হয়, এদিক যদি লেফট হয়, আর তুমি যদি এদিকে ফেস করো তাহলে এদিকটা রাইট হবে, এদিকটা লেফট হবে। মানে বোঝাতে পেরেছি কি জিনিসটা? আমি আসছি আস্তে আস্তে, মানে লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার সরল রেখা বরাবর তুমি দাঁড়িয়ে আছো বা বসে আছো, হোয়াট এভার। এবার আসি তারপরে কোশ্চেন, দেখো সিঙ্গেল রো, লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের মধ্যেও কি হতে পারে। দেখো কি বলছিলাম, একটা পার্টিকুলার, ধরো এখানে লাইন আছে, বললো এই লাইন বরাবর 5জন বা 8জন বসে আছে, কথা কথা, 1জন, 2জন, 3জন, 4, 5, 6, 7, 8, ধরো এখানে বলে দিয়েছে 8% সিটিং ইন এ সিঙ্গেল সিঙ্গেল রো বা সিঙ্গেল লাইন। ঠিক আছে, সিঙ্গেল রো বা সিঙ্গেল লাইনে বসে আছে। এবার দেখো এখানে বলছে সিঙ্গেল রো, মানে এখানে একটাই লাইন, ঠিক আছে,
এবার জরুরি নয় লাইনটা এরকমই হবে, দেখো এটা তো এরকম হতে পারতো, এই রো যদি এরকম নিচের দিকে থাকে তার মানে সাউথ ডিরেকশনে ফেস করছে ধরলাম, কথার কথা। কজন হলো আমি জানি না, গুণিনি, হোয়াট এভার। এখানে কজন হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9 এটা একটা সিঙ্গেল রো। আমি কি বলতে চাইছি, এটা একটা সিঙ্গেল রো, রো মানে লাইন এরকম, ঠিক আছে, এরকম একটা রো। আর এইখানে এটা আর একটা সিঙ্গেল রো, এটা আর একটা সিঙ্গেল রো। এবার দেখো এই সিঙ্গেল রোটা যেটা আছে এখানে 9 জন আছে, আর এইখানে যে সিঙ্গেল রোটা আছে এখানে 8 জন আছে। তার মানে এর সাথে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি আসি নেক্সট কনসেপ্টে। দেখো যদি এখানে বলি ডবল রো, বিষয়টা কি দাঁড়াচ্ছে, ধরো একটা লাইন এখানে আছে আর একটা লাইন এখানে আছে, এবার কোশ্চেনেই বলে দেওয়া থাকবে দুটো রো। বিষয়টা এমন হতে পারে এখানে ধরো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, এখানে ধরো 7 জন আছে, 1 2 3 4 5 6 7। দেখো 7 persons ইন ইচ রো, মানে প্রত্যেকটা লাইনে 7 জন করে আছে। হোয়াট আই মিন টু সে, এটাও একটা রো এটাও একটা রো, দে আর কানেক্টেড। তোমার কোশ্চেন যে থাকবে সেই কোশ্চেনে দুটো রোর কথাই মেনশন করবে, এমন হতে পারে। এটাকেই বলছি ডবল রো। আবার বিষয়টা তো এমনও হতে পারতো যে এইখানের যে 7 জন আছে ওরা এদিকে মুখ করে আছে, এখানে যে 7 জন আছে ওরা এদিকে মুখ করে আছে, মানে একে অপরের দিকে মুখ করে আছে। দে আর ফেসিং ইচ আদার, দুটো লাইনে মানুষ আছে, দুই সারিতে এরকম মানুষ আছে, এই সারির মানুষগুলো এদিকে তাকাচ্ছে, এই সারির মানুষগুলো এদিকে তাকাচ্ছে, মানে দে আর ফেসিং ইচ আদার। আবার বিষয়টা তো এমনও হতে পারতো এরা এরা এদিকে তাকাচ্ছে, এরা এদিকে তাকাচ্ছে, দুজন দুজনের বিপরীত মুখ করে আছে, সেটাও তো একটা কেস হতে পারতো, ইয়েস অর নো? তার মানে এটা কি দাঁড়ালো, যখন দুটো রো দিয়ে কোশ্চেন থাকবে, কোশ্চেনে মেনশন করা থাকবে, আমি বারবার বলছি এটা দেখো, রো সিঙ্গেল হবে নাকি ডবল হবে, দিস উইল বি মেনশন ইন দ্য কোশ্চেন ইটসেলফ, কোশ্চেনেই বলে দেওয়া থাকবে। ধরো দুটো দুটো সারি আছে, দুটো সারিতে মানুষ দাঁড়িয়ে আছে বা বসে আছে বা একে অপরকে ফেস করছে না বিপরীত দিকে ফেস করছে, হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। দেখো তারপর আসি আমরা সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। দেখো এখানে একটা কথা বলেছে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট, আমরা লিনিয়ার পড়েছিলাম, এবার কি হয়ে গেল সার্কুলার। এবার বিষয়টা কি এখানে দেখো, সার্কুলার অ্যারেঞ্জমেন্টে দু রকম কনসেপ্ট হতে পারে, একটা হচ্ছে ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার। আমি জানি না লেখাগুলো একটু কেমন হয়ে যাচ্ছে আজ। দেখো এখানে বলেছে ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, আর একটা বলছে ফেসিং আউটওয়ার্ড দ্য সেন্টার। তার মানে কি, ধরো একটা সার্কেল আছে, সেই সার্কেল বরাবর কিছু মানুষ ভেতর দিকে মুখ করে আছে। ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার মানে কি, একটা সার্কেল, এটা একটা সার্কেল ধরো, এই সার্কেলের এটাই তো সেন্টার। এইবার এইখানে যে মানুষগুলো বসে আছে হতে পারে এরকম ভেতর দিকে মুখ করে বসে আছে, আবার ধরো এরকম যদি হয় এটা সেন্টার, সেন্টার থেকে বাইরের দিকে মুখ করে বসে আছে, এটা হচ্ছে আউটওয়ার্ড, আউটওয়ার্ড দ্য সেন্টার। ঠিক আছে, মানে সেন্টার তার সেন্টার থেকে বাইরের অভিমুখী। দেখো আমি এটা এখানে ইয়ে নেই, দেখো এখানে কি হচ্ছে ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার। ইফ দিস বি মাই সেন্টার অফ দ্য সার্কেল, হতে পারে এখানে যে মানুষগুলো বসে আছে এরা এই দিকে মুখ করে আছে, এইখানে একজন রইলো, এইখানে একজন রইলো, এইখানে একজন রইলো, এইখানে আর একজন রইলো, 4জনও হতে পারে। আবার হতে পারে এই কোণগুলোতেও রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে। এবার আমি কি বলছি জিনিসটা একটু ভালো মতো মাইনিউটলি শোনার চেষ্টা করবে। সেটা হচ্ছে ধরো, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এইবার আমি যদি সার্কেলের ভেতর দিকে মুখ দিয়ে থাকি, ভালো মতো শুনবে, আমি যদি ইফ আই এম ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল, যদি আমি আমার ডিরেকশনটা যদি সার্কেলের ভেতর দিকটা হয়ে থাকে, তাহলে এই তোমার যে এই দিকটা, এই সাইডটা তোমার রাইট সাইড হবে কিনা বলো, এই সাইডটা তোমার লেফট সাইড হবে কিনা বলো, বুঝতে পারলে কি? তার মানে
এইখানে যে থাকবে তার রাইট সাইড হবে এটা, তার লেফট সাইড হবে এটা, তাই তো? আমি দাঁড়াবো, আমার ডান দিকটা হবে আমার রাইট সাইড, আমার বাঁ দিকটা হবে এদিকটা হবে লেফট সাইড। এবার এই লোকটা এদিকে দাঁড়িয়ে আছে, এই দিকটা যদি রাইট সাইড হয় এটা হবে লেফট সাইড। সিমিলারলি প্রত্যেকটার জন্য এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড। এইখানে ধরো মানুষটা দাঁড়িয়ে আছে, এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড। সিমিলারলি এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, এটা হলো লেফট সাইড, এটা হলো রাইট সাইড। এখানে মানুষ দাঁড়িয়ে আছে, এখানেও দাঁড়িয়ে আছে, এটা হয়ে যাবে রাইট সাইড, এটা হয়ে যাবে লেফট সাইড, এটা হয়ে যাবে রাইট সাইড, এটা হয়ে যাবে লেফট সাইড। কি বললাম বোঝাতে পেরেছি? এর রাইটে এ আছে, তার রাইটে এ আছে, এরকম করে এরকম গোটা সার্কেলটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? ওকে, এবার আমি কি বলছিলাম, যদি 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 ফেসিং আউটওয়ার্ড দ্য সার্কেল হয়, ধরো দিস ইজ মাই সেন্টার, দিস বি মাই সেন্টার। ধরো কথার কথা এইখানে একটা মানুষ আছে, সে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কথার কথা ধরো বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এইখানে একজন মানুষ আছে, সেও বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এইখানে একজন মানুষ আছে, সেও বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এইখানে আর একজন মানুষ আছে, সেও বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এখানে আর একটা থাকতে পারে। কোশ্চেনে যদি বলে 4 জন তাহলে 4টাই আঁকবো, যদি বলে কোশ্চেনে 6 জন 6টা আঁকবো, কোশ্চেনে বললে 8 জন 8টাই আঁকবো, যদি 10 জন বলে 10টা, মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই করবো। এবার আমি কি বলছি একটু ভালো মতো শুনবে। এইবার তুমি যদি একটু ভালো মতো দেখো তাহলে কি পাবে, দেখো তো এখানে ধরো এইখানে একটা মানুষ দাঁড়িয়ে, তার মুখটা বাইরের দিকে, মানে ধরো এটা আমার সেন্টার, আমি ঘুরে গেলাম। এইবার এখানে আমি কি বলেছিলাম, যখন আমি ভেতরের দিকে তাকাচ্ছি, যখন আমার ভেতরের দিকে ইনওয়ার্ড ডাইরেকশনে আমার মানে ফেস ফেস করছি, আমার এটা যদি লেফট সাইড হয়, আমি যদি আউটওয়ার্ড ডাইরেকশনে তাকাই, এটা হচ্ছে ইনওয়ার্ড, হ্যাঁ ইনওয়ার্ড ডাইরেকশন। আমি যদি আউটওয়ার্ড ডাইরেকশনে তাকাই, আউটওয়ার্ড ডাইরেকশনে তাকালে এটা ডান দিকটা, এটা যদি আমার রাইট সাইড হয়ে থাকে, এখন এই দিকটা আমার রাইট সাইড হবে না? আর এটা যদি ইনওয়ার্ড ডাইরেকশনের লেফট সাইড হয়ে থাকে, আউটওয়ার্ড ডাইরেকশনের লেফট সাইড এটা হবে না? তো সিমিলারলি আমি এখানে বলতে পারি, আমি যখন বাইরের দিকে তাকিয়ে আছি ফেসিং আউটওয়ার্ড, আমি যখন বাইরের দিকে তাকিয়ে আছি, তখন এটা আমার রাইট সাইড হয়ে যাবে না? আর এটা আমার লেফট সাইড হবে না? সিমিলারলি তুমি এখানে যদি দাঁড়াও, তাহলে এটা হবে তোমার রাইট সাইড, এটা হবে তোমার লেফট সাইড। তুমি যদি এইখানে দাঁড়াও, এটা হবে তোমার রাইট সাইড, এটা হবে তোমার লেফট সাইড। তুমি যদি এখানে দাঁড়াও, এটা হবে তোমার রাইট সাইড, এটা হবে তোমার লেফট সাইড। তুমি যদি এখানে দাঁড়াও, এটা হবে তোমার রাইট সাইড, এটা হবে তোমার লেফট সাইড। তুমি যদি এইখানে দাঁড়াও, তাহলে এটা হবে তোমার রাইট সাইড, এটা হবে তোমার লেফট সাইড। তুমি এইখানে দাঁড়ালে এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড। তুমি এইখানে দাঁড়ালে এইটা হবে রাইট সাইড, আর এটা হবে লেফট সাইড। আর আমি তো উল্টো লিখে দিলাম, আরে আমার খেয়ালই নেই জায়গাটা। 1 মিনিট, আর 1 মিনিট চেঞ্জ করছি। এই অবধি ঠিক ছিল। দেখো তুমি বাইরের দিকে তাকাচ্ছ তো, মানে খেয়াল করিনি, মানে তালে তালে লিখে দিয়েছি। এটা হচ্ছে রাইট সাইড, তুমি বাইরের দিকে তাকিয়ে আছো না, তাহলে এটা অবভিয়াসলি রাইট সাইড হবে, এটা হবে তোমার লেফট সাইড। তুমি বাইরের দিকে এদিকে তাকিয়ে আছো, তো এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড। তুমি বাইরের দিকে তাকিয়ে আছো, তার মানে এটা হবে তোমার রাইট সাইড, এটা হবে তোমার লেফট সাইড। ঠিক আছে, ক্লিয়ার? এইবার আমি যেটা বলছিলাম, দেখো এখানের বিষয়টা কি ছিল, একটা জিনিস খেয়াল করো, এর অপোজিট ডিরেকশনে কে আছে? এরা একে অপরের অপোজিট, হ্যাঁ কি না? তুমি বলতে পারো এরা একে অপরের অপোজিট? তুমি বলতে পারো এরা একে অপরের অপোজিট? তুমি বলতে পারো এরা একে অপরের অপোজিট? এরা একে অপরের অপোজিট, তার মানে এইখানে যে বসে থাকবে তার এক্স্যাক্টলি অপোজিট, মানে একদম মুখোমুখি সামনাসামনি। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ যেভাবে ঘোরাক না কেন, বললো এখানে এ ইজ ফেসিং ডি ইন এ সার্কুলার টেবিল। ধরো এখানে এ বসে আছে, এ ইজ ফেসিং ডি, তার মানে ডি কে এখানে বসাতে হবে। এ মুখোমুখি সামনাসামনি ডি বসে আছে, বোঝা গেছে? তেমনি এর অপোজিট সাইড এটা হবে, এর এটা হবে, এর এটা হবে, ঠিক আছে? সিমিলারলি দেখো এখানে যেমন একে অপরকে ফেস করছিল, এর মুখটাও সেন্টারের দিকে, আবার এর মুখটাও সেন্টারের দিকে, মানে এখানে ডি আছে, ডি এর মুখটাও সেন্টারের দিকে। কিন্তু এখানে দেখো তো, এখানে যদি এ বসাও,
এখানে যদি ডি বসাও, আমি বলতে পারি যে এ ইজ এক্স্যাক্টলি অপোজিট টু ডি। এ ডি এর একদম বিপরীতে আছে, কিন্তু এরা কি একে অপরকে ফেস করছে? না। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ এমনও হতে পারে তারা পুরোপুরি 180 ডিগ্রি অভিমুখে আছে একে অপরের সাথে। দ্যাট মিনস এ এ ফেস করছে এদিকে, এ ফেস করছে এদিকে, আর ডি ফেস করছে এদিকে। তার মানে এই মাঝের কোণটা কত হয়ে গেল? 180 ডিগ্রি। তো কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ এটাও হতে পারে। তাহলে কি হবে? এ এটা এটা অপোজিট হবে, এটা এটা অপোজিট ডিরেকশনে হবে, এটা আর এটা এটাও অপোজিট ডিরেকশনে হবে। এটা কি? অপোজিট। বোঝা গেছে? ব্যাস, এইটুকুই মোটামুটি কনসেপ্ট ছিল। এরপর আসছি নেক্সট যে কনসেপ্ট, সেখানে দেখো এখানে কি বলেছে, স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট। দেখো স্কোয়ার রেক্ট্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছে এখানে? স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দুটোর ক্ষেত্রে একই রকম হবে। এবার আমি যদি এরকম করি, ধরো এটা কি বলছে, টুয়ার্ডস দ্য সেন্টার, এটাকে আমি স্কোয়ারের সেন্টার ধরে নিলাম বা রেক্ট্যাঙ্গেলের সেন্টার ধরে নিলাম। একজন এই মুখে আছে, একজন এই মুখে আছে, একজন এই মুখে আছে, আর একজন এই মুখে আছে। এবার তুমি বলবে এখানে যদি চারজন চার অভিমুখে থাকে, তারা একে অপরকে ফেস করছে। এবার চারজন বাদ দিয়ে ছজনও থাকতে পারে, ধরো সেই বাকি দুজন তুমি এখানে ড্র করছো, বা আটজন থাকলে আরো দুজন থাকবে, তারা এখানে তাদেরকে এখানে ড্র করছো। বুঝতে পারছো কি জিনিস? মানে এখানে বলেছে ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, ফেসিং টুয়ার্ডস দ্য সেন্টার, দ্যাট মিনস এই যে সেন্টার, এই সেন্টারের অভিমুখে একে অপরকে মানে আছে। এবার দেখো তুমি যদি এখানে দাঁড়াও, তাহলে তুমি যখন এই দিকে মুখ করে থাকবে, এটা তোমার রাইট সাইড হবে কিনা? এটা তোমার লেফট সাইড হবে কিনা? তাহলে তুমি যখন এইখানে থাকবে, এটা তোমার রাইট সাইড, এটা তোমার লেফট সাইড। তুমি যখন এইখানে থাকবে, এটা তোমার রাইট সাইড হবে, এটা তোমার লেফট সাইড হবে। তুমি যখন এইখানে থাকবে, এটা তোমার রাইট সাইড হবে, এটা তোমার লেফট সাইড হবে। যদি মানে বুঝতে অসুবিধা হয় রাইট লেফট, তুমি নিজেকে কল্পনা করো না, ধরো একটা টেবিল আছে, টেবিলের সোজাসুজি মুখ দিয়ে দাঁড়িয়ে আছো, তোমার ডান দিকটা তো এদিকটা হবে। এখানে ধরো তুমি আছো, এটা রাইট সাইড, এটা লেফট সাইড। এখানে ধরো তুমি আছো, এটা তোমার রাইট সাইড, এটা তোমার লেফট সাইড। এখানে ধরো তুমি আছো, এটা তোমার রাইট সাইড, এটা তোমার লেফট সাইড। এখানে ধরো তুমি আছো, এটা তোমার রাইট সাইড, এটা তোমার লেফট সাইড। ইজ ইট ক্লিয়ার? আই হোপ সো। বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই? দেখো এভরিথিং সিমস টু বি ওকে। লাইভ চলছে কিনা? চলছে, চলো দেখো কি বলছে। নেক্সট আসি, আউটওয়ার্ড দ্য সেন্টার। আমরা যেটা ইনওয়ার্ড পড়েছি, এবার আমরা আউটওয়ার্ড পড়বো সার্কুলার টেবিলের ক্ষেত্রে। ধরো চারদিকে চারটে আছে, এবার আউটওয়ার্ড মানে বাইরের দিকে মুখ করে আছে। আউটওয়ার্ড মানে সেন্টার থেকে বাইরের দিকে মুখ করে আছে। আউটওয়ার্ড মানে বাইরের দিকে মুখ করে আছে। আউটওয়ার্ড মানে বাইরের দিকে মুখ করে আছে। আবার যদি আরো থাকে, এখানে ছজন বললে এখানে এখানে দুজনকে দিয়ে দিলে, আর যদি আটজন বলে তাহলে তো এখানেও দিতে হবে একটা, এখানেও দিতে হবে একটা। এবার এটা যদি ইফ দিস বি দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এবার তুমি কল্পনা করো, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এবার তোমার রেসপেক্টে তুমি এইদিকে, তুমি বাইরের দিকে মুখ করে আছো, তাহলে এটা তোমার অবভিয়াসলি রাইট হ্যান্ড সাইড হবে। দেখো এটা তোমার আগে লেফট হ্যান্ড সাইড ছিল যখন তুমি ভেতর দিকে ছিলে। তুমি কল্পনা করো এখন তুমি আউটওয়ার্ড ডাইরেকশনে আছো। যদি আউটওয়ার্ড থাকো, এটা যদি রাইট হয়, রাইটটা ঘুরে এদিকে চলে আসবে না? তুমি ধরো এইভাবে আছো, তুমি এইভাবে ঘুরে গেলে, এখন এটা রাইট, যখন ঘুরে যাবে ডান হাতটা তো এখানে চলে আসবে, তার মানে এটা রাইট হয়ে যাবে। মানে এখন যেটা লেফট, রাইট হয়ে যাবে ঘুরে গেলে। সেম জিনিসটা তো এখানে ঘটছে। তার মানে এদিকেরটা লেফট হয়ে গেল কখন? আউটওয়ার্ডের সময়। সিমিলারলি তুমি যদি এখানে দাঁড় করিয়ে দেওয়া যায়, তোমার এদিকটা হয়ে যাবে রাইট, এদিকটা হয়ে যাবে লেফট। তোমাকে যদি এখানে দাঁড় করানো হয়, এদিকটা হয়ে যাবে রাইট, এদিকটা হয়ে যাবে লেফট। তোমাকে এখানে দাঁড় করানো গেলে এদিকটা হয়ে যাবে রাইট, এখানে হয়ে যাবে লেফট, মানে এদিকটা রাইট। তোমাকে এখানে দাঁড় করালে এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট। এখানে লেফট লেখা হয়নি, এদিকটা লেফট। তোমাকে যদি এখানে দাঁড় করানো হয়, এদিকটা হবে রাইট, এদিকটা হবে লেফট। এখানে দাঁড়ালে এটা হবে, এটা এটা হবে রাইট, এটা হবে লেফট। তোমাকে এইখানে দাঁড় করালে এটা হবে রাইট, এটা হবে লেফট। ব্যাস, এটুকুই তো। এবার দেখো আমি কি বলছিলাম, নেক্সট কনসেপ্ট। কিছু ইম্পর্টেন্ট আমরা পয়েন্ট জানবো এখান থেকে। পয়েন্ট জানবো বলতে কি বলতো, এখানে অ্যাকচুয়ালি যে কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ থাকে না, ল্যাঙ্গুয়েজটা খুব কনফিউজিং হয়।
যেমন কনফিউজিং বলতে কেমন বলো তো? দেখো এখানে একটা কথা বলেছে, ধরো একই টাইপের দু তিন ধরন নিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো যে কেমন কনফিউজিং হয়। দেখো কি বলেছে, এ ইজ এট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি। ধরো এখানে আমি কোথাও একটা বসালাম এ বা বি কে। এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি। এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি। সেকেন্ড মানে ধরো এ এখানে আছে, কার? সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর সেকেন্ডে। ধরো বি এখানে আছে, বি এর ফার্স্ট এটা, বি বি থেকে যদি কাউন্ট করা শুরু করি, এখান থেকে কাউন্ট শুরু হলো, দিস ইজ ফার্স্ট, দিস ইজ সেকেন্ড। তার মানে যদি এ এখানে সেকেন্ড হয়, তাহলে বি নিশ্চয়ই এখানে রাখতে হবে। বি এর রেসপেক্টে তাহলে এই পজিশনটা দাঁড়াচ্ছে ফার্স্ট পজিশন, তাহলে বি এর রেসপেক্টে এই পজিশনটা আসছে আমার সেকেন্ড পজিশন। ইজ ইট ক্লিয়ার? আমাকে তো এটাই বলেছে, এ ইজ অ্যাট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি। এ ইজ অ্যাট দ্য, এই যে বি এর ফার্স্ট, এই সেকেন্ড টু দ্য লেফট অফ বি। দেখো আমি ধরে নিলাম, ধরো কোশ্চেনে ডিরেকশন মেনশন করা নেই, কোশ্চেনে ডিরেকশন বলা নেই, আমি আমার সুবিধার্থে মানে কোন ডিরেকশনে ফেস করছে কিছু বলা নেই, তুমি যে কোনো ডিরেকশনে, তুমি যদি এটাকে এরকম করো, ধরো এটা তো নর্থ, তুমি নর্থ নিয়ে করলে এটা হয়ে যাবে রাইট, এটা হয়ে যাবে লেফট। তুমি এদিকে সাউথ নিয়ে করলে, সাউথের দিকে নিয়ে করলে এটা হবে রাইট, এটা হবে লেফট। তুমি যদি ইস্টের দিকে নিয়ে করো, তাহলে তোমার এটা হবে রাইট, এটা হবে লেফট। তুমি যদি ওয়েস্টের ডিরেকশনে নিয়ে করো, এটা হবে তোমার রাইট, এটা হবে লেফট। সরি, এটা হবে রাইট, এটা হবে লেফট। তুমি যেদিকে খুশি ডিরেকশন নিয়ে করো, কিন্তু আমি কি বলতে চাইছি সেটা একটু বোঝো। যখনই দেখবে না এখানে কোনো ডিরেকশন মেনশন করা নেই, তুমি চেষ্টা করবে সবসময় তোমার ডিরেকশনটাকে তুমি নর্থ রাখার। কারণ তুমি ধরো এক্সাম হলে বসে আছো, পরীক্ষা দিচ্ছ বা হোয়াট এভার, তুমি কোশ্চেন সলভ করছো, তোমার এই ডিরেকশন, তুমি নর্থে তাকিয়ে আছো, তার মানে এটা তোমার রাইট হবে, এটা তোমার লেফট হবে। এইবার তুমি বি এর জায়গায় নিজেকে বসিয়ে দাও, ধরো তুমি বসে আছো এখানে, বি এর জায়গায় ধরো তুমি বসে আছো, তাহলে এদিকটা কি তোমার রাইট সাইড হবে না? এদিকটা তোমার বাই কনভেনশন লেফট সাইড হবে তো। এইবার দেখো বলেছে সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর ফার্স্ট পজিশন লেফট, সেকেন্ড পজিশন লেফট, এ এখানে আছে। এইবার এই সব থেকে ভাইটাল যে জায়গাটা এইবার আসে, অনেকেরই বুঝতে সমস্যা হয় জায়গাটা, আমি কিন্তু দারুণ ভাবে ক্লিয়ার করছি, ভালো মতো মন দিয়ে শোনো। লেফট অফ বি, বি এর লেফটে আছে, তার সাথেই লেখা আছে হু, হু 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 হু। দেখো আমি এটাকে একটু এমফাসাইজ দিচ্ছি, এই যে ওয়ার্ডটা হু বলেছে না, হু, এই হুটা কার জন্য ইউজ হয়েছে? যে যেটার পরে হু লেখা থাকবে সেটার জন্য ইউজ হবে। এটা কিন্তু এই হুটা কিন্তু এই এ এর জন্য ইউজ হয়নি, ইউজ হয়নি। হুটা কিন্তু এর জন্য, এই সেকেন্ড টু দ্য লেফট অফ বি, এ ইজ সেকেন্ড টু দ্য ফার্স্ট, সেকেন্ড টু দ্য লেফট অফ বি, হু ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। কে? বি সি এর থার্ড টু দ্য রাইট, মানে রাইট সাইডে, সি যেখানে বসে আছে 3 নম্বরে, রাইট রাইট দিকে 3 নম্বর, ডান দিকে 3 নম্বরে আছে। দেখো তার মানে এখানে বি কিন্তু এই বি এর পজিশন বলছে থার্ড টু দ্য রাইট অফ সি। দ্যাট মিনস তুমি যদি এখানে করো, দেখো যদি বি এখানে থাকে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, এটা বি এর ফার্স্ট ঘর লেফটে, সেকেন্ড ঘর লেফটে, থার্ড ঘর লেফটে। এবার তুমি যদি এখানে সি সি কে বসাও, ভালো মতো দেখবে, এখানে যদি সি কে বসাও, সি এর এটা ডান দিক হবে না, এটা ডান দিক ফার্স্ট ঘর, এটা ডান দিক সেকেন্ড ঘর। দেখো তো এখানে বিটা থার্ড ঘর কিনা, সেটাই তো কোশ্চেনে বলেছে। কি বলেছে কোশ্চেনে? বলেছে লেফট অফ বি হু, মানে হু মানে বি, ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। তার মানে সি এর ডান দিকে থার্ড পজিশনে, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। তাহলে যদি এখানে হয় 1 ঘর 2 ঘর 3 ঘর, এইখানে যদি আমি এখানে যদি সি কে বসাই, কি দাঁড়াচ্ছে তাহলে বিষয়টা? সি এর ডান দিকে 3 নম্বর পজিশনে কে আছে? বি আছে। সি এর ডান দিকে আমি যদি এদিক থেকে যাই, তাহলে এদিকে আমার রাইট পজিশন হবে, তাহলে এটা ফার্স্ট পজিশন, এখানটা সেকেন্ড পজিশন, এইটা হলো আমার থার্ড পজিশন। বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ কিন্তু কনফিউজিং হবেই হবেই, পাজেল মানেই তো এটা। চলো আর একটা সেম টাইপ আমরা ল্যাঙ্গুয়েজ নেই। কি বলেছে? এ ইজ অ্যাট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি। ধরো এই এখানে বি আছে, তুমি যদি কিছু নেই মানে এদিকে নর্থ ডিরেকশন ধরে নাও, তাহলে এটা তোমার রাইট হবে, এটা তোমার লেফট হবে, কোনো সমস্যা নেই। এবার কি বলেছে? এ ইজ অ্যাট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি, সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এখানে আছে,
বি এর লেফট এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। এবার তুমি একে কোথায় বসাবে? এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, এটা ফার্স্ট পজিশন সেকেন্ড পজিশন, তার মানে একে তোমার এখানে বসাতে হবে, হ্যাঁ কি না? তাই তো, সেটাই তো বলেছে, এ ইজ এট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি, ফার্স্ট সেকেন্ড টু দ্য লেফট অফ বি। এন্ড এই যে দেখো আগেরটার সাথে এটা ডিফারেন্সটা কোথায় কোথায় সেটা হচ্ছে এখানে হু লেখা ছিল না, এই যে হু লেখা ছিল, এখানে হু লেখা ছিল, এমা কেমন কেমন হয়ে গেল, দেখো এখানে হু লেখা ছিল, হু এর জায়গায় এখানে কি লেখা আছে? এন্ড লেখা আছে। বাদ বাকি গোটা ল্যাঙ্গুয়েজ সেম, তুমি দেখে নাও, এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। দেখো এ ইজ এট সেকেন্ড টু দ্য লেফট অফ বি এন্ড ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। গোটা ল্যাঙ্গুয়েজ সেম, শুধু সেম নয় কি, এই হুটা আর এখানে এন্ডটা, হু আর এন্ড বাদে সবই সেম, বোঝা গেছে? কিন্তু এই হু আর এন্ড এর জন্য গোটা লাইনটার মানেই চেঞ্জ হয়ে যাবে, অ্যাব্রাপ্টলি চেঞ্জ হবে। কেমন? দেখো আমি দেখাচ্ছি। দেখো প্রথমে এটা আমি করতে পারি, ধরো বি কে তুমি এখানে বসাচ্ছ, তাহলে বি এর এক ঘর বাদ দিয়ে, মানে বি এর এদিকে লেফট সাইড, লেফটের এটা ফার্স্ট পজিশন বি এর রেসপেক্টে, এটা সেকেন্ড পজিশন, এ তো এইখানেই বসবে, এস অর নো, তাই কিনা? তাই তো, তাহলে একে আমি এখানে বসাবো, এটুকু তো সমস্যা নেই তো। দেখো আবার বলছি, এ ইজ এট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর এটা ফার্স্ট পজিশন, এইটা এলো বি এর সেকেন্ড পজিশন বি এর রেসপেক্টে, বোঝা গেছে? এটা বি এর লেফট দিক, এটা বি এর রাইট দিক। এইবার কি বলেছে দেখো, এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি অ্যান্ড দিস ইজ এ কনজাংশন হেয়ার, মানে এখানে একটা দুটো কে লিঙ্ক করছে। এবার দেখো এইখানে কিছু মানে ইংলিশ পড়াতে হয়, এবার যাই হোক, এখানে কিছু নেই, মানে এখানে তো একটা সাবজেক্ট থাকবে। দেখো এ এখানে সাবজেক্ট, এই সাবজেক্ট কার রেসপেক্টে বলছে? বি এর রেসপেক্টে। এখানে কিছু সাবজেক্ট আছে কি? সাবজেক্ট মেনশন নেই। এবার যখন তুমি একটা কনজাংশন দিয়ে যোগ করছো, এই আগের সেন্টেন্সের সাবজেক্টটাই তোমার সাবজেক্ট হয়ে যায়, তার মানে এখানে কিছু নেই, মানে এখানে কিন্তু এ বলেছে। এখানে যেমন তোমাকে হু বলেছিল, এখানে যেমন হু বলেছিল, হু মানে যার আগে লেখা হয় হু, মানে যার পরে লেখা হয়, বা হু এর আগে যেটা থাকে তাকে যেমন হু ডিনোট করে, মানে এখানে বি কে ডিনোট করছিল। এইখানে এন্ড কথাটা থাকায় এ কিন্তু বি কে ডিনোট করছে না, এ কিন্তু বি কে ডিনোট করছে না। এন্ড কাকে ডিনোট করছে? এই আগের সেন্টেন্সের যে সাবজেক্ট এ কে ডিনোট করছে। তার মানে কি, এ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি এন্ড এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। এবার দেখো বলেছে এই কথাটার মানে কি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আমার? এ ইজ কিছু নেই, মানে এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। এখানে এ রাখো, এর এটা রাইট সাইড হবে যদি তুমি নর্থ ডিরেকশনে ফেস করাও, আর আমি বলছি কিছু না দেওয়া থাকলে নর্থ ডিরেকশনে ফেস করাবে। এটা এর ডান দিকের রেসপেক্টে ফার্স্ট পজিশন, এটা এ ডান দিকের রেসপেক্টে সেকেন্ড পজিশন, এটা এ ডান দিকের রেসপেক্টে থার্ড পজিশন। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এবার দেখো কি বলেছে, এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। ও আচ্ছা, সি এর রাইট বলছে, তাহলে এখানে এখানে তো আমরা এ নিতে পারবো না, তাহলে ধরো এখানে আমি সি নিচ্ছি, কথার কথা এখানে আমি সি বসালাম, তাহলে সি এর রেসপেক্টে এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এটা থার্ড পজিশন, তাহলে সি এর ডান দিকে থার্ড পজিশনে কে আছে? এ আছে। এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি, এর মানে সি এর রাইটের এদিকে থার্ড পজিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে কে আছে? এখানে এ আছে, হ্যাঁ কিনা? বোঝা গেছে? তাহলে তুমি ভাবো বিষয়টা তাহলে কি দাঁড়ালো, আমি যদি এখানে সামারি করতে চাই, সি এখানে আছে, এক ঘর দুই ঘর তিন ঘর ছেড়ে এইখানে এ আছে, তার মানে এর ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে, তার মানে এর এইখানে কেউ আছে, এইখানে কেউ আছে, নিশ্চয়ই সি এখানে থাকবে, হ্যাঁ কিনা? এবার তুমি গোটা লাইনটা পড়ো, এই সেকেন্ড টু দ্য লেফট অফ বি, দেখো এ রেসপেক্টে ফার্স্ট সেকেন্ড টু দ্য লেফট অফ বি and is third to the right of C. C এর রেসপেক্টে this is first position, C এর রেসপেক্টে এটা ফার্স্ট পজিশন, কারণ এদিকটা রাইট সাইড এদিকটা লেফট সাইড সি এর, তাহলে এদিকটা যদি ফার্স্ট পজিশন হয় এটা সেকেন্ড পজিশন, আর এই দেখো থার্ড পজিশনে এ বসে আছে, বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? একটা এন্ড মানে হু থেকে এন্ড হয়ে গেল, গোটা সেন্টেন্সের মানেটাকে কিন্তু চেঞ্জ করে দিল, বোঝা গেছে? চলো নেক্সট কনসেপ্ট। ওকে, দেখো কি বলছি,
দেখো আবার সেমই নিয়েছি, এ হু ইজ অ্যাট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি। মানে ল্যাঙ্গুয়েজ গুলো মোরলেস সেম, খুব পাজলিং, মানে তুমি যদি বুঝতে না পারো তোমার খুব সমস্যা হবে। আমি ওই জন্য ধীরে ধীরে বোঝাচ্ছি, বারবার করে বলছি। এ হু ইজ অ্যাট দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি, এ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, মানে বি তুমি যদি এই নর্থ ডিরেকশনে নাও তাহলে এদিকটা তোমার রাইট হয়ে যাচ্ছে, এদিকটা তোমার লেফট হয়ে যাচ্ছে। কি বলছে, এই হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর এটা ফার্স্ট পজিশনে, লেফটে, লেফটের ফার্স্ট পজিশন, এটা লেফটের সেকেন্ড পজিশনে এ বসে আছে, তাই তো বলেছে। এ হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর লেফটে সেকেন্ডে, এটা বি এর ফার্স্ট, এটা বি এর সেকেন্ড, লেফটে এ বসে আছে, ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। এবার বলো এখানে মানে কি বোঝায়। দেখো এখানে শুধু একটা, প্রথমে ছিল হু, প্রথমে ছিল হু, তারপরে এলো অ্যান্ড, তারপরে এখানে কিছুই নেই। এ হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, বি এর লেফটে সেকেন্ডে, ধরো বি এখানে আছে, বি এর রেসপেক্টে ফার্স্ট পজিশন, বি এর এটা ডান দিক হবে, বি এর এটা লেফট দিক হবে, তাহলে বি এর রেসপেক্টে এটা ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, এই সেকেন্ড পজিশনে কে বসে আছে, এ ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। এটা মানে কি, এ হু ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি ইজ থার্ড টু দ্য লেফট অফ সি। তার মানে বুঝতে পারছো এই যে ইজ যে কথাটা এসছে এটা কিন্তু এ এর জন্য এসছে। হ্যাঁ, এই কথাটা যে, এক মিনিট দাঁড়াও, এই ইজ কথাটা যে এসছে এটা কার জন্য এসছে, অবভিয়াসলি সাবজেক্ট এ এর জন্য এসছে। তার মানে এক্ষেত্রেও কিন্তু বোঝাচ্ছে এ সি এর ডান দিকে থার্ড পজিশনে, থার্ড টু দ্য রাইট অফ সি। ধরো সি আছে, সি এর এটা যদি তুমি নর্থ ডিরেকশনে নাও তাহলে এটা তোমার রাইট হয়ে গেল, এটা তোমার লেফট হয়ে গেল, এটা ডান দিক, সি এর রেসপেক্টে এটা ফার্স্ট পজিশন ডান দিকে, এটা সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, থার্ড টু দ্য রাইট অফ সি। তাহলে সি এর রাইটে থার্ড এখানে কে থাকবে, এ থাকবে। তার মানে কি, সি এর রাইটে থার্ড থার্ড পজিশনে আছে মানে এ এর লেফটে থার্ড পজিশন, একই ব্যাপার। ধরো আমি তোমাকে বলে দিলাম তুমি আমার ডান দিকে আছো, তার মানে আমি তোমার বাদিকে আছি। ওই বিষয়টার মতো, তোমার বাড়ি কোথায়, বলে নেইবারের বাড়ির পাশে, বলে নেইবারের বাড়ি কোথায়, বলে আমার বাড়ির পাশে। মানে বিষয়টা ওরকম। সি এর পজিশন কি, এর লেফটে, এর এর রেসপেক্টে লেফটে থার্ড পজিশনে, আর এর পজিশন কি, সি এর রাইটে থার্ড পজিশনে। বোঝা গেছে। তাহলে এখানে এর এখানে এর এদিকে লেফট হবে, লেফটের এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন, এখানে থার্ড পজিশনে, থার্ড পজিশন তো এটা, এটা থার্ড পজিশন, এখানে কে বসে আছে, সি বসে আছে। এটা এ এর রেসপেক্টে আমি বললাম। আবার এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে তো বলেছে সি এর রেসপেক্টে না, থার্ড টু দ্য রাইট অফ সি। তুমি যদি এদিকে যাও এর রাইট পজিশনের দিকে, তার মানে সি এর রেসপেক্টে এটা ফার্স্ট পজিশন, সি এর রেসপেক্টে এটা সেকেন্ড পজিশন, দেখো সি এর রেসপেক্টে এই থার্ড পজিশনে এ বসে আছে। বিষয়টা এরকম। ইজ ইট ভেরি ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। চলো নেক্সট কনসেপ্টে যাই। দেখো কি বলছে, একটা লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট তো থাকছে এখানে, কিন্তু সেটা কি, ইস্ট টু ওয়েস্ট। ধরো আমরা ম্যাপিং জানি, ম্যাপের ডিরেকশন, এদিকটা কি হয়, নর্থ হয়, এদিকটা কি হয়, সাউথ হয়, এদিকটা কি হয়, পূর্ব, ইস্ট হয়, এদিকটা ওয়েস্ট মানে পশ্চিম, তাই তো। এইবার আমি কি বলছি, একটু চাপিয়ে লিখি এখানটা। হ্যাঁ, ঠিক আছে চলো। আমি কি বলছিলাম একটু বোঝার চেষ্টা করো। ধরো উম এখানে কি, হুম, ধরো তুমি এখানে আছো একজন, তুমি এদিকে মুখ করে আছো, এদিকে মুখ করে আছো, এদিকে মুখ করে আছো, এদিকে মুখ করে আছো, এদিকে মুখ করে আছে একজন, এদিকে একজন আছে, এদিকে একজন আছে। তারপরে দুটো লাইন আছে, এটা ফার্স্ট পার্সন, এটা ধরো কেউ সেকেন্ড পার্সন, এখানে কেউ থার্ড পার্সন আছে, এখানে কেউ ফোর্থ পার্সন আছে, এখানে ধরো কেউ একজন 5 নাম্বার আছে, এখানে 6 নাম্বার আছে, এখানে 7 নাম্বার আছে, এখানে 8 নাম্বার আছে। ধরো 8জন মানুষ আছে, দুটো রো বরাবর রয়েছে এরকম। রো তো বলবো না, এটা কলাম বলা যায় বা রো বলা যায়, হোয়াট এভার, মানে একই ব্যাপার, রোটাকে এরকম করে দেওয়া হয়েছে। এইবার আমি কি বলতে চাইছি একটু ভালো মতো ধ্যান দিয়ে বুঝবে। তুমি যখন তুমি যখন এটা এটা মিডল পজিশন,
সবাই এই মিডিল পজিশনে, ধরো এখানে কোনো একটা পারফরমেন্স হচ্ছে, পারফরমেন্সের স্টেজের দুদিকে মানে এদিক থেকেও দেখছে, এদিক থেকেও দেখছে, আবার এদিক থেকেও দেখছে। এইবার এই কেসের ক্ষেত্রে কি আমরা করব, দেখো এটা যদি মিডিল পজিশন হয়ে থাকে আমি এটা আমার কোন দিকে অ্যালাইনমেন্ট, ওয়েস্ট, পশ্চিম দিকে অ্যালাইনমেন্ট, দেখো এই যে পশ্চিম দিকে অ্যালাইনমেন্ট। এবার পশ্চিম দিকের জন্য এটা যদি আমার রাইট পজিশন হয়, তুমি নিজেকে ভাবো না, তুমি নিজেকে ধরো আমি এরকম আছি, আমি এইভাবে ঘুরে গেলাম, আমার রাইট পজিশনটা এটা চেঞ্জ হয়ে গেল না? কি বলছি বুঝতে পারছো তো? দাঁড়াও, আমি এখন এটা আছি, ধরো আমি উত্তর দিকে মুখ করে আছি, এটা যদি আমার রাইট পজিশন হয়, আমি যদি এইভাবে ঘুরে যাই, দ্যাট মিনস দিস উইল বি মাই রাইট পজিশন। ক্যামেরায় কিন্তু ইনভার্টেড, মানে আমার ইমেজটা মিরর ইমেজ হয়ে যাচ্ছে। এটা আমার রাইট হ্যান্ড, দেখো আমি লিখছি এই হাত দিয়ে, আমি উত্তর দিকে মুখ করেছিলাম, দিস ইজ মাই রাইট পজিশন। আমি এদিকে ঘুরে গেলাম, নাও দিস ইজ মাই রাইট পজিশন। তার মানে এটার সাথে এটাও তো ঘুরে গেল। এবার পশ্চিম দিকে যখন মুখ করছো তুমি, তোমার রাইট হ্যান্ড সাইডটা এটা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি আমি ওটাই বোঝাতে যাচ্ছি, এটা যদি রাইট হ্যান্ড সাইড হয়, এটা হবে তোমার লেফট হ্যান্ড সাইড। এইখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার জন্য রাইট হ্যান্ড সাইড এটা হবে, এর লেফট হ্যান্ড সাইড এটা হবে। এইখানে যে মানুষটা দাঁড়িয়ে তার রাইট হ্যান্ড সাইড এটা, লেফট হ্যান্ড সাইড এটা। এখানে যে মানুষটা দাঁড়িয়ে তার রাইট হ্যান্ড সাইড এটা, লেফট হ্যান্ড সাইড এটা। এবার তুমি আমাকে একটা কথা বলো, যদি কোনো মানুষ ধরো এইখানে দাঁড়িয়ে আছে, এদিকে মুখ করে, এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কথার কথা, তাহলে দেখো এর ডিরেকশনও ওয়েস্ট, পশ্চিম দিকে, এর ডিরেকশনও পশ্চিম দিকে, তাহলে এর রাইট কোনটা, এটা লেফট কোনটা, এটা। এখানেও যদি কেউ থাকে, এরও রাইট এটা, লেফট এটা। সিমিলারলি এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও, মানে মুদ্রা কথা, কোনো একটা মানুষ সে যদি এই পশ্চিম দিকে ডিরেকশনে থাকে, ওর রাইট সাইড হবে এটা, লেফট সাইড হবে এটা। এই বিষয়ে আশা করি কোনো সন্দেহ নেই, হোয়াট আই মিন টু সে। এবার দেখো এইখানে যে মানুষটা দাঁড়িয়ে আছে, ধরো তুমি উত্তর দিকে আছো, তুমি এবার পূর্ব দিকে ঘুরে গেলে, এটা আমার রাইট হ্যান্ড কিন্তু, হ্যাঁ। এবার আমার রাইট হ্যান্ড সাইডটা এদিকে শিফট হয়ে গেল না? এবার হলো তো। এবার তুমি দেখো তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হবে না, আর এটা লেফট হ্যান্ড সাইড হবে সিমিলারলি। তো এর ক্ষেত্রে এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। ইজ ইট ক্লিয়ার? আমি এক্স্যাক্টলি সেম বলার চেষ্টা করছি। এবার তুমি নিজে আসো, একটা প্র্যাকটিক্যাল সেন্স বা তুমি কমন সেন্স অ্যাপ্লাই করে বোঝো। এরা ধরো দুজন মানুষ মুখোমুখি আছে, যদি এটা এর রাইট হ্যান্ড হয়, এটা এর লেফট হ্যান্ড হয়, তাহলে এর যেটা লেফট হ্যান্ড এর সেদিকে রাইট হ্যান্ড হবে, আর এর যেদিকে রাইট হ্যান্ড এর সেদিকে লেফট হ্যান্ড হবে। দেখো সেটাই তো হয়েছে, এর রাইট এর লেফট, এর লেফট এর রাইট। বোঝা গেছে বিষয়টা? চলো নেক্সট কনসেপ্টে আসি। দেখো এবার কি বলছে, নর্থ টু সাউথ ইন লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। দেখো এবার কি হচ্ছে, ধরো কয়েকজন মানুষকে বসাই আবার, ধরো এদিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে। তোমরা খাতায় প্রত্যেকটা জিনিস হাত দিয়ে ড্র করে নেবে, হ্যাঁ, নোট খাতা তৈরি হয়ে যাবে, পরীক্ষার আগে বাস ওটা রিভিশন করলেই, আর কিছু দরকার নেই। দেখো হোয়াট আই মিন টু সে, আরে খালি তেরা বেঁকা হয়ে যায়, পরে এবার ছাড়ো। এবার আমি কি বলছিলাম একটু ভালো মতো শোনো। ধরো তুমি ধরো এখানটা দাঁড়িয়ে আছো কোথাও, এখানটা ধরো তুমি দাঁড়িয়ে আছো, ভালো মতো শুনবে। আমি দেখো কোথাও ডিরেকশন, আমি আবার বলছি বারবার, ডিরেকশন যদি কোশ্চেনে মেনশন করা থাকে ফেসিং টুয়ার্ডস সাউথ, ফেসিং টুয়ার্ডস নর্থ, তবেই তুমি সেই হিসাবে ছবি আঁকবে, আদারওয়াইজ সেই হিসাবে ছবি আঁকবে না। তুমি সবসময় ডিরেকশন যখনই মেনশন করা থাকবে না, ফর দ্যাট কেস বাই কনভেনশন তুমি সেটাকে নর্থ ধরে নেবে। কি ধরবে? নর্থ। ধরো এদিকে আমি এদিকেরটাকে নর্থ ধরলাম, তাহলে এদিকেরটা অটোমেটিক্যালি সাউথ হয়ে যাবে। এদিকেরটা যদি ইস্ট হয়, তাহলে এদিকটা পশ্চিম ওয়েস্ট হয়ে যাবে। এবার দেখো এদিকে কিছু নেই, মানে এটা আমার নর্থ ডিরেকশন, তার মানে আমি এদিকে দাঁড়িয়ে আছি, এটা আমার রাইট হ্যান্ড সাইড, আমার এদিকটা লেফট হ্যান্ড সাইড হবে। তাহলে প্রত্যেকটার জন্যই তো এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট,
এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট, এটা রাইট, এটা লেফট। বোঝা গেছে? সিমিলারলি তুমি কল্পনা করো না, তুমি এদিকে তাকিয়ে আছো, তোমার এক বন্ধু এদিকে তাকিয়ে আছে, এবার এটা তোমার রাইট হ্যান্ড সাইড হলে ওর রাইট হ্যান্ড সাইডটা তো উল্টে যাবে না, এটা তোমার যদি লেফট হ্যান্ড সাইড হয় ওর লেফট হ্যান্ড সাইডটা তো উল্টে যাবে। এবার তুমি নিজেকে দিয়ে কল্পনা করো, তুমি এদিকে দেখাচ্ছিলে দিস ইজ ইউর রাইট হ্যান্ড সাইড, দিস ইজ ইউর লেফট হ্যান্ড সাইড, তুমি যখন 180 ডিগ্রি ঘুরে গেলে দেখো তোমার এই হাতটার সাথে সাথে ঘুরছে না, ঘুরতে ঘুরতে এদিকে চলে আসবে, তাহলে তোমার রাইট হ্যান্ড সাইড এটা হয়ে যাবে যখন তুমি এদিকে মুখ করবে, ইয়েস অর নো? আর লেফট হ্যান্ড সাইড এটা হয়ে যাবে যখন তুমি উল্টো দিকে মুখ করবে 180 ডিগ্রি। এটা মানে কি এই দুটোর মাঝে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না? দেখো একটা এদিকে একটা এদিকে, এই দুটোর মাঝে অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তো আমি সেটাই বলছি, দ্যাট মিনস আমি যখন এদিকে তাকাচ্ছি আমার রাইট হ্যান্ড সাইড যেটা, আমি উল্টো দিকে যদি 180 ডিগ্রিতে ঘুরে যাই একদম ডিরেক্ট পেছন দিকে, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এর ক্ষেত্রে এটা রাইট হয়ে গেল, এটা লেফট হয়ে গেল, এটা রাইট হয়ে গেল, এর ক্ষেত্রে এটা লেফট হয়ে গেল, এটা রাইট হয়ে গেল, এটা লেফট হয়ে গেল, এটা রাইট হয়ে গেল, এটা লেফট হয়ে গেল। সিমিলারলি দিস ইজ রাইট, দিস ইজ লেফট, দিস ইজ রাইট, দিস ইজ লেফট, দিস ইজ রাইট, দিস ইজ লেফট, দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ লেফট। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি, কারো কোনো সমস্যা নেই। দেখো থিওরি তো এইটুকুই ছিল মোটামুটি। আমি ভেবেছিলাম একটার মধ্যেই কমপ্লিট করব, কিন্তু প্রায় 46 মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। থাক, এই অবধি থাক থিওরি ক্লাসটা। আমি নেক্সট একটা ক্লাস নেব যেখানে আমি চেষ্টা করব কি করার, কি যে করব, হ্যাঁ নেক্সট একটা ক্লাস নেব যেখানে আমি চেষ্টা করব কিছু কোশ্চেন প্র্যাকটিস করে দেওয়া, ঠিক আছে, যাতে তোমাদের একটু কনসেপচুয়াল ক্লিয়ারিটিটা চলে আসে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোনো সমস্যা থাকলে এখানে মেল করতে পারো, অবশ্যই কোনো কোয়ারি থাকলে বা কিছু। তো প্রত্যেকে আশা করি মন দিয়ে ক্লাস করেছো এবং ভালো মতো বুঝতে পেরেছো, কারো কোথাও সমস্যা হওয়ার কথা নয়, যদি হয় আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নিও, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট ইজ মাই গ্যারান্টি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকে ভালো মতো পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।